CT times we show on sir 90 plus we make it clear. Skills so sharp you'll rise and shine. Coding logic, you're divine. 90% plus in exams, 100% in skills. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি জানি যে আমাদের জেলা শহরে বা সারা বাংলাদেশে একটা প্রবলেম আছে আইসিসি শিক্ষার্থীদের, সেটা হচ্ছে তারা চ্যাপ্টার 5কে স্কিপ করতে চায়, বাদ দিতে চায়। এটা অনেক মারাত্মক একটা প্রবলেম যে এখান থেকে শর্ট সিলেবাস যেহেতু এইবারেও বোর্ডে, এতে করে প্রবলেমটা যেটা হবে, শর্ট সিলেবাসে 2টা করে আমার সিকিউ আসবে, আর আমাদের বাচ্চারা 2টা সিকিউ একটা আনসার করতে পারবে না। এটা বড় একটা প্রবলেম। আর যে এমসিকিউগুলো আসবে এগুলো অনেকে আনসার করতে পারবে না, এটা আরেকটা বড় প্রবলেম। তো এই কারণে আমি ফোকাস করতেছি চ্যাপ্টার 5টাকে শুরুতেই। আজকে লাইভটা খুব বড় হবে না, মাত্র একটা সিকিউ সলভ করব ইনশাল্লাহ। এই একটা সিকিউ সলভ করেই আমরা বুঝতে পারবো যে চ্যাপ্টার 5 থেকে কী কী আসে বা কোন ধরনের প্রশ্ন আসে। আমরা প্রথমেই চ্যাপ্টার 5-এর যে কোশ্চেনটা আসছে তার প্রশ্নটা একটু পড়ি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে আমি এই অংশটুকু বুঝি নাই, আমি ইনশাল্লাহ আবার সেটা ব্যাক করব। তবে এই ব্যাপারটা একটু আগে থেকে জেনে রাখা ভালো যে চ্যাপ্টার 5 কোনো চ্যাপ্টার না, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার যদি ঠিকঠাক করে বুঝে পড়া যায় তাহলে। শুরুতেই দেখো বলা হচ্ছে ফাংশন কি। এই যেখানে বলা হচ্ছে ফাংশন কি, আমরা জানি সিতে 2 ধরনের ফাংশন আছে, বাট এখানে আমাকে এক কথা উত্তর দিতে হবে যে ফাংশন কি। তাহলে আমি শুরুতে একটু এর উত্তরটা লিখে নিচ্ছি। ফাংশন কি, এখানে ফাংশন বলতে কিন্তু সি ভাষার ফাংশনকে বোঝানো হয়েছে, এখানে অন্য ধরনের কোনো ফাংশন বোঝানো হয়নি। তাহলে এখানে ফাংশনের সংজ্ঞা আমি দিতে গিয়ে আমি বলবো যে ফাংশন হলো, তাহলে ফাংশন হলো একটি ব্লক অফ কোড যাকে কল করা মাত্রই কাজ করে, এটুক বলে দিলেই হবে। আমি যে সংজ্ঞাটা লিখলাম এখানে, আমি এই সংজ্ঞাটা একটু এক্সপ্লেন করতেছি। মনে আছে কি না, আমরা যখন ফাংশন পড়ছিলাম এইরকম, আমরা যখন মেইন ফাংশন পড়ছিলাম, মনে আছে কি, এই যে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত এটা একটা ব্লক, এটা একটা ব্লক। এখানে আমরা বিভিন্ন লাইন অফ কোড লিখছিলাম, মানে অনেকগুলো লাইন লিখছিলাম। তাহলে এটা একটা ফাংশন। এখানে আমি বলতে চাচ্ছি এখানে মেইন একটা ফাংশন। এই যে আমি এখানে বললাম যে ব্লক অফ কোড, এই ব্লক অফ কোড বলতে আমরা বোঝাচ্ছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত সবগুলো লাইনকে একসাথে নিয়ে একটা ফাংশন তৈরি হয়। এবং মেইন ফাংশন ব্যতীত অন্যান্য যে ইউজার ডিফাইন ফাংশনগুলো রয়েছে সেগুলোকে যখন কল করা হয় তখন সেগুলো কাজ করে। এবং সি প্রোগ্রামটা, প্রত্যেকটা সি প্রোগ্রাম কাজ শুরুই হয় মূলত মেইন ফাংশন থেকে। একজন বললেন, ভাইয়া আমারও প্রথম খুব কঠিন লাগতো, কিন্তু আপনার কাছে 2বার পড়াতে এখন খুব ইজি হয়ে গেছে। সত্যি কথা বলতে এই অধ্যায়টা আপনার কাছে খুব ভালোভাবে এনজয় করছি, মাশাল্লাহ ভাই, থ্যাংক ইউ। তো আমরা আবারও চলে যাচ্ছি অপশনে, প্রথম প্রশ্নে ফাংশন কি। আশা করি ফাংশনটা বোঝা গেছে। তারপরেও আমরা যদি আরও সহজ করে বলতে চাই, ফাংশন হচ্ছে ব্লক অফ কোড যা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে। এই ব্লক অফ কোড বলার পরে যা, এরপর আমরা আরও বলতে পারি যা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে বা যা নির্ধারিত কাজ সম্পাদন করে, এটাও বলা যায়। নির্ধারিত কাজ সম্পাদন করে এটাও বলা যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে গাইড বা টেস্ট পেপারগুলো পড়ি, সেই টেস্ট পেপার বা গাইডের মধ্যে উত্তর যেরকম করে দেওয়া আছে সবসময় উত্তরটা সঠিক উত্তর হয় না। এই কারণে আমাদের উচিত হচ্ছে, আমি যার কাছে পড়ি বা যার থেকে টিউশন নিই বা আমার সিনিয়র কেউ যারা আইসিটি সম্পর্কে নলেজ রাখে তাদের থেকে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেওয়া যে আমি যে প্রশ্নটা পড়তেছি সেটা বা আমি যে উত্তরটা পড়তেছি এখানে সেটা ঠিক আছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা এখন তাহলে ক্ষয়ে যাই। এই কতে কোনো প্রশ্ন আছে কিনা কারোর কাইন্ডলি একটু বলবেন। এই কতে কারোর কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। কতে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন, তাহলে আমরা ক্ষয়ের উত্তর শুরু করব। খতে বলা হচ্ছে যে লজিক্যাল অপারেটর বলতে কি বোঝো। তাহলে এখানে লজিক্যাল অপারেটর কাকে বলে তার একটা সংজ্ঞা দিতে হবে, এবং যেহেতু বলছে কি বোঝো তা ব্যাখ্যা করো, এই যেখানে বলছে ব্যাখ্যা করো, তাহলে আমরা একটা একটা করে ব্যাখ্যা দিয়ে দিব। এই লজিক্যাল অপারেটরের সংজ্ঞাটা বা ব্যবহারটা আমরা জানি হচ্ছে ওই লিপ ইয়ারের প্রোগ্রাম সলভ করতে গেলে বা টিমের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো সলভ করতে গেলে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝার কথা যদি আমরা করে থাকি। আর যারা আমরা এখনও করি নাই, করবো, সেক্ষেত্রে আমরা বুঝে নেব ইনশাল্লাহ। তাহলে আসো, লজিক্যাল অপারেটর বলতে কি বুঝো। আমি একটু লিখে ফেলি শর্টকাট। আর এই চ্যাপ্টার 5-এ মূল কথার বাইরে তেমন কোনো কথা লিখতে হয় না। আপনি শুধু মূল কথাটা ঠিকমতো লিখে দেবেন, আপনি
ফুল মার্কস পেয়ে যাবেন। তাহলে লজিক্যাল অপারেটর বলতে কি বোঝো? আমরা যদি একটু লিখি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর ছাড়াও সি প্রোগ্রামে কিন্তু বা সি ভাষায় আরও অনেক ধরনের অপারেটর রয়েছে। তা আমরা আগেই মানে শুরুতে এখন দেখব যে লজিক্যাল অপারেটর কাকে বলে, এবং এটার আমরা তিনটা অপারেটর আছে, তিনটা অপারেটর তিনটা ব্যবহার আমরা দিব এখানে। লজিক্যাল অপারেটর হলো সেসব অপারেটর, লিখে নিচ্ছি, লজিক্যাল অপারেটর হলো সেসব অপারেটর যা একাধিক শর্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেয়, যা একাধিক শর্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত দেয়। আমরা জানি সি ভাষায় তিনটি লজিক্যাল অপারেটর রয়েছে, এটা একটু লিখে নেবেন যে আমরা জানি তিনটি লজিক্যাল অপারেটর রয়েছে। এক হচ্ছে অ্যান্ড, মানে দুইটা অ্যান্ড, যেটা মূলত এবং বোঝাতে ব্যবহৃত হয়। আমরা বাংলা যেটা বলি এবং, এই এবং বোঝাতে ব্যবহৃত হয় হচ্ছে অ্যান্ড। তারপর হচ্ছে অর, আমরা যেটাকে অথবা বোঝাতে ব্যবহার করি, বাংলা যেটা অথবা সেটা বোঝাতে ব্যবহার করা হয় অর। এবং 3 নাম্বার হচ্ছে নট। এই এক্সক্লেমেটরি সাইনটা মূলত নট প্রকাশ করে। তাহলে এখন আমরা এই অ্যান্ডের একটা উদাহরণ দিই, যেহেতু বলছে ব্যাখ্যা করার জন্য বলছে, আমরা ব্যাখ্যা করব এখন। 1 নাম্বার দিয়ে বলবো যে অ্যান্ডের ব্যবহার, তাহলে অ্যান্ডের ব্যবহারটা দেওয়ার জন্য আমরা একটু কাইন্ডলি পেজটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, অথবা আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি এখানে। তাহলে অ্যান্ডের ব্যবহারটা কি মনে আছে কি না, যে আমরা যখন তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করছিলাম সেক্ষেত্রে আমরা এই অ্যান্ড ব্যবহার করছিলাম। একটা এক্সাম্পল যদি আমি বলি, ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা লিখতেছি এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, এটা যদি হয় তাহলে আমরা প্রিন্ট করে বলছিলাম এ ইজ বিগেস্ট। এটা হচ্ছে অ্যান্ডের একটা উদাহরণ। 2, আমরা অর দিয়ে যদি একটা উদাহরণ দিই, অথবা দিয়ে, ইফ কি বলা যায়? কোনো ধারণা আছে কারোর যে অর দিয়ে আসলে কি বলা যায়? আমরা লিপ ইয়ার এটা ইউজ করছিলাম, যে ইফ ইয়ার, যারা লিপ ইয়ারের প্রোগ্রামটা করছেন তারা জানেন, ইফ ইয়ার মড 4 ইকুয়াল 0 অ্যান্ড, এই যে অ্যান্ড আমরা এখানে আবারও অ্যান্ড ব্যবহার করছি, যদি আমরা এখানে অরের উদাহরণ দেওয়ার জন্য আসছি, ইয়ার মড 100 নট ইকুয়াল 0 অর, মূলত এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এটা হচ্ছে সেই অর যার উদাহরণ আমরা এখানে দিতে আসছিলাম। অ্যান্ড ইয়ার মড 400 ইকুয়াল 0 এমন যদি হয়েছিল, তখনই আমরা বলছিলাম প্রিন্টএফ দিস ইজ লিপ ইয়ার। পরে কি 3 নঙে আমরা এখন নটের একটা উদাহরণ দিব। নটের উদাহরণটা কি দেওয়া যায়? ইফ এ গ্রেটার দেন 0, এ যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা কি বলি? এ ধনাত্মক। প্রিন্টএফ দিয়ে আমরা বলতে পারবো যে এ ধনাত্মক, এ ইজ পজিটিভ। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে আপনি যে বললেন যে নটের উদাহরণ দিবেন, নট কোথায় দিলেন? দেখো, আমরা এখানে একটা নট বসাই দিই, এই নট। তাহলে এ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হওয়ার কথা ছিল? পজিটিভ হওয়ার কথা ছিল না? এখন কি বলবে বলো তো, কোনো ধারণা আছে? এখন কিন্তু এ যদি 0 থেকে বড়, বাট এখানে কিন্তু নট ইউজ করার কারণে এ এখন 0 থেকে বড় হইল না। তাহলে এই শর্ত মানার উদ্দেশ্য হচ্ছে, মানে টার্গেট হচ্ছে এরকম, যে এ যদি 0 থেকে বড় হয় তাহলে হওয়ার কথা ছিল এ ইজ পজিটিভ, বাট সামনে নট থাকার কারণে, এই যে নটের একটা ব্যবহার দেখলাম, তাহলে আমরা এখানে বলতে পারি এ ইজ নট পজিটিভ। আবার একটু বলে নিচ্ছি, এই যে এখানে এ যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ হওয়ার কথা, ধনাত্মক হওয়ার কথা, কিন্তু আমরা সামনেটা নট বসাই দিচ্ছি, তাহলে মানে কি ধনাত্মক না। আর ধনাত্মক না মানে এখানে বলতে হবে এ ইজ নট পজিটিভ। এই যে একটা জিনিসকে ঠিক উল্টাই দেওয়া, একদম উল্টাই দেওয়া, যেটা পজিটিভ ছিল সেটাকে পজিটিভ না করে দেওয়া বা নেগেটিভ করে দেওয়া, একদম ঠিক উল্টাই দেওয়াটা হচ্ছে নটের কাজ। তাহলে এটা হচ্ছে আমার নট অপারেটর, এটা হচ্ছে আমার নট অপারেটর, এটা হচ্ছে আমার অর অপারেটর, এবং এটা হচ্ছে আমার অ্যান্ড অপারেটর। একটু ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, বলছে নেগেটিভ হয়ে যাবে, গুড। এখানে একটা জিনিস বুঝতে হবে, এগুলো কিন্তু অবশ্যই লজিক্যাল অপারেটর, এগুলো কিন্তু বাইনারি অপারেটর না বা বিটওয়াইজ অপারেটর না, এগুলো আমরা লজিক্যাল অপারেটরের একটা উদাহরণ দিলাম। তাহলে আমরা আবার যদি ব্যাকে ফেরত আসি যে লজিক্যাল অপারেটর কি, তা আমরা বললাম, 3টা লজিক্যাল অপারেটরের কথা আমরা বললাম, তারপরে সে 3টা উদাহরণ দিলাম। এই ছোট্ট একটু কাজ যদি আমরা করে ফেলি তাহলে আমরা 2 পাবো, এবং এখানে নাম্বার কমানোর কোনো সুযোগ নেই। তাহলে আমার এই যে ক্ষয়ের যে অপশনটা, এটাও আমার হয়ে গেল। আসি আমরা এখন গরুর গতে বা গতে, আমরা যেটাকে গ বলি, যে দৃশ্যকল্প 2 এর ফ্লো চার্ট আঁকো। এখানে দৃশ্যকল্প 2 মূলত এইটুকুকে বোঝানো হয়েছে, এই যে এইটুকু অংশ।
আমরা সাধারণত যেরকম করে কোশ্চেন সলভ করি বা ফ্লো চার্ট লিখি অ্যালগরিদম থেকে, এটা একটু ডিফারেন্ট। এই কারণেই কোশ্চেনটা মূলত সিলেক্ট করা আজকের জন্য। তো আমরা একটু দেখবো যে এখানে ঘটনাটা আসলে কী হয়। শুরুতেই আসো, আমরা শুরুতে সলভ করব হচ্ছে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ সলভ করব। প্রথমে দেওয়া আছে স্টার্ট, এখানে স্টার্ট দেওয়া আছে। আর আমরা জানি যে স্টার্টের জন্য যেই সিম্বলটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ডিম আকার এ ধরনের। আমরা একটু লিখে নিচ্ছি এখানে। স্টার্টের পরে স্টেপ 2তে এসে ইনপুট এ বি সি, খুবই সহজ জিনিস এটুক পর্যন্ত। ইনপুট এ বি সি। আচ্ছা, আমরা একটু আগে ইয়েটা দেখি তো, যে উদ্দীপক 2টা একটু দেখি যে আসলে এখানে কী চাইছে ওরা আসলে কী বলতে চায়। খুব ভালো করে খেয়াল করলে দেখবা যেখানে ম্যাক্স নিয়ে একটা কথা আছে। আমরা যারা 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম করছিলাম বা শিখছিলাম, দেখো তো এখানে ম্যাক্স আছে কি না। প্রথমেই দেখতে হবে যে আমার 3টা সংখ্যা কিন্তু ওরা ইনপুট নিছে, এই যে 3টা সংখ্যা ইনপুট নিছে। এখন এই 3টা সংখ্যা যে ইনপুট নিল, নেওয়ার পর আবার আমরা দেখতেছি ম্যাক্স, আবার এখানে দেখতেছি হচ্ছে গ্রেটার লেস দেন সাইন, আবার লেস দেন সাইন, আবার ম্যাক্স। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে এই যে ফ্লো চার্টটা এখানে দেয়া আছে, এটা বেসিক্যালি 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার একটা ফ্লো চার্ট। তো আমরা একটু আগেই বলে দিচ্ছি, যদি আমরা এই অধ্যায়টা খুব লজিক্যালি না শিখি সেক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। বাট আমরা একটু আন্দাজ করতে পারছি যে এটার কাজ হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার একটা ফ্লো চার্ট। বাট এই ফ্লো চার্টটা আমরা যে ধরনের ফ্লো চার্ট বই বা গাড়ি দেখি তার থেকে একটু ডিফারেন্ট, এবং আই থিঙ্ক টোটালি ডিফারেন্ট। তো চলো আমরা একটু ফ্লো চার্টটা শুরু করি আবারও। তো স্টেপ 2তে এসে ওরা বলছে, মানে প্রশ্নকর্তা বলছে যে এবিসি ইনপুট নেওয়ার জন্য আমি ইনপুট নিলাম, আর ইনপুট নেওয়ার জন্য ঘর ইউজ করতে হয় হচ্ছে সামান্তরিক, আমি সামান্তরিক ব্যবহার করলাম। তারপর ম্যাক্স ইকুয়াল টু এ, মানে যে 3টা সংখ্যা আমরা ইনপুট নিলাম তার মধ্যে এ যে সংখ্যাটা, মানে এর মধ্যে যে সংখ্যাটা ইনপুট নিলাম তাকে বলছে যে ম্যাক্সের মধ্যে অ্যাসাইন করে নিতে। এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়েছে। সো আমরা অ্যাসাইন করে নিলাম। যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইন থাকলে কি বোঝায়? কেউ কি জানো ইকুয়াল সাইন থাকলে কি বোঝায়? আমরা একটু শুনতে চাই, আমরা কমেন্টে দেখতে চাই যে ইকুয়াল সাইন থাকলে কি বোঝায়। আসি তাহলে, ইকুয়াল সাইন বেসিক্যালি বোঝায়। আর তারপরে বলা হচ্ছে ইফ। তাহলে ইফ যেহেতু বলছে, তাহলে এখানে সিদ্ধান্তের একটা বিষয় আছে। আর সিদ্ধান্তের বিষয় যখন থাকে তখন আমরা এরকম করে ডায়মন্ড শেপ বা রম্ব শেপ আমরা এঁকে নিই। এটা যদিও ঠিক মতো হয়নি, আমি দুঃখিত। এটা ঠিক আছে। এখানে প্রথমেই বলা হচ্ছে ইজ ম্যাক্স লেস বি। প্রশ্ন করা হচ্ছে ম্যাক্স কি আসলে বি থেকে ছোট? যদি হয় তাহলে বলছে বিকে ম্যাক্সের মধ্যে নিয়ে নিতে। তাহলে যদি ইয়েস হয় তাহলে বিকে ম্যাক্সের মধ্যে নিয়ে নিতে হবে, বি ইকুয়াল ম্যাক্স। এই যে ফ্লো চার্টটা কেন এত এরকম বা কেন একটু ডিফারেন্ট, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই কারণে যে আমরা সবসময় যখন এইসব রম্বস বা ডায়মন্ড ইউজ করি তখন আমরা দেখি যে হয় ইয়েস হয়, নাহলে নো হয়। তো এখানে যখন নো হচ্ছে, নো এর কিন্তু কোনো কাজ নেই। তুমি খেয়াল করছো? দেখো, ইফ যদি এটা হয়, যদি এই কাজটা হয়, একটু ভালো করে খেয়াল করো এখানে যে বলছে যদি এই কাজটা হয়, ইফ এ শর্ত যদি মানে, তাহলে তুমি বিকে ম্যাক্সের মধ্যে নিয়ে নাও। না হলে কি হবে? আমরা কিন্তু ওই ধরনের ফ্লোচার্ট করে অভ্যস্ত যে এটা যদি না হয় সেক্ষেত্রে কী হবে, বাট এখানে কিন্তু সেরকম কোনো কিছু বলা নাই। তার মানে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে এরপরে আমাকে একটা অপশন রাখতে হবে এখানে। যদি এই শর্ত না মানে, যদি এখানে নো বলে, তাহলে নো বললেও কিন্তু আমাকে 5-এ আসতে হবে। আর যদি ইয়েস বলে সেক্ষেত্রে আমাকে 5-এ আসতে হবে। দেখো তুমি স্টেপ 4-এ এখানে কিন্তু সরাসরি জাম্প করার কোনো কথা বলা নাই। যদি এই শর্ত মানে তাহলে বিকে ম্যাক্সের মধ্যে নিয়ে নিবে এবং 5-এ আসবে। শর্ত না মানলেও 5-এ আসবে। তাহলে 5-এ আসার জন্যে আমাকে একটা এখানে সার্কেল ড্র করে রাখতে হবে 5-এ আসার জন্যে। কারণ যেহেতু আমি এই শর্ত মানলেও 5-এ যাব, না মানলেও 5-এ যাব, তাহলে এখান থেকে আমি সরাসরি এখানে চলে আসবো। ওকে, আবারও দেখো, এই শর্ত মানলে আমাকে এই বি এর মানটাকে ম্যাক্সে রাখতে হবে, ম্যাক্সে রাখলাম। আর না মানলেও 5-এ আসতে হবে, মানলেও 5-এ আসতে হবে। তাহলে এখন এখান থেকে আসার পর আমি আবারও নিচের দিকে যাচ্ছি। আরেকটা শর্ত আছে এখানে, যদি এই শর্তটা মানে তাহলে সিকে আমরা ম্যাক্সের মধ্যে নিব। তো আমরা আবার একটা রম্বস আঁকি এরকম, ইজ, আবার শর্তটা হচ্ছে এরকম, ইফ ম্যাক্স লেস দেন সি, ম্যাক্স থেকে যদি সি বড় হয় সেক্ষেত্রে সিকে ম্যাক্সের মধ্যে নিয়ে নাও। তাহলে সি ইকুয়াল ম্যাক্স, আমরা এই কাজটা করব। আর এই জন্যে যেহেতু ইকুয়াল সাইন আছে আমাকে আয়তক্ষেত্র রাখতে হবে এটার মতোই। ওকে, আবার কন্ডিশন চেক করতে হবে।
আমরা আবারও আসতেছি। এবার দেখো যদি 5 শর্তটা যদি আমরা মানে 5 নাম্বার শর্ত যদি মানে বা নাও মানে আমাকে 6 নাম্বার আসতেই হবে। তাহলে এইটুক কাজের জন্যে যে মেন যে ফ্যাক্টটা যদি এই 4 নাম্বার শর্তটা মানে তাহলে 5-এ আসলাম। 5-এ আসার পর যদি 5 মানে তাহলে আমরা এই কাজটা করবো, আমরা এটা লিখছি অলরেডি ইয়েস বলে। কিন্তু 5 যদি না মানে তাহলে 6 আসবে, 5-এ মানলেও 6 আসবে। তাহলে এই যে একটু ডিফারেন্ট টাইপের যে একটা ফ্লো চার্ট, যে 5 মানলেও 6 আসবে, 5 না মানলেও 6 আসবে, এটা একটু আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট এবং বাচ্চারা বুঝতে একটু প্রবলেম হবে। এই কারণে মূলত আমরা এটা নিয়ে কাজ করলাম। যদি নো বলে যে শর্ত যদি না মানে সেক্ষেত্রেও 6 আসবে, আর যদি মানে তাহলেও 6 আসবে। তাই আমরা একটা সার্কেল ইউজ করলাম এখানে। ইউজ করার পর 6 নাম্বার, তাহলে 6 নাম্বার এসে কী লিখতে হবে? লিখতে হবে যে প্রিন্ট ম্যাক্স। তাহলে ম্যাক্স ছাপাইতে হবে, ম্যাক্স ছাপাই দিলাম। তারপরে 7 নাম্বারে এসে স্টপ। দেখো তো এই যে ফ্লো চার্টটা, এইটাকে অন্যান্য ফ্লো চার্ট থেকে একটু ডিফারেন্ট না? 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য যে ফ্লো চার্ট আমরা আঁকছিলাম বা বইয়ে যেটা আছে তার থেকে একটু ডিফারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার ঠিক আছে আমরা উত্তর পাইলাম, কিন্তু আমার উত্তরটাই যে সঠিক বা আমার ফ্লো চার্টটা যে আঁকা সঠিক সেটা কীভাবে বুঝবো? তাহলে আমরা একটু বলে নিই। আমরা এখানে 3টা চলক নিয়েছিলাম, এ বি সি। আমরা প্রথম এ এর মানটাকে বড় ধরি, ধরো 3 4 5। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। বেসিক্যালি আমরা তো এখন পরীক্ষা দিচ্ছি না, আমরা জাস্ট চলো আমরা একটু টেস্ট করে নিই আসলে সুমন স্যার যে একটা ফ্লো চার্ট করাই দিল, এই ফ্লো চার্টটা আসলে কাজে আসে কি না। এটা হচ্ছে আমাদের 3টা সংখ্যার মধ্যে এটা আমাদের ফার্স্ট কেস। আমরা ফার্স্ট কেসটা একটু ড্র করব। এখানে দেখো এর মধ্যে এ বি সি এই 3টা চলকের মানের মধ্যে আমরা প্রথম এ এর মান 3 ধরলাম। তাহলে ম্যাক্স ইকুয়াল টু এ, তার মানে এ এর মান যদি আমরা 3 ধরি তাহলে 3কে ম্যাক্সের মধ্যে নেওয়া হয়েছে। তাহলে ম্যাক্স নামক একটা চলক আছে যার মধ্যে 3 নেওয়া আছে। এবার আমরা দেখব ম্যাক্সের মধ্যে আছে 3, এই 3 কি বি থেকে সরি এই ম্যাক্সের মান কি বি থেকে ছোটো কিনা, অথবা বি এর মান কি ম্যাক্স থেকে বড় কিনা। দেখো এই যে যে দুইটা মাথা যেদিকে আছে সে যার দিকে থাকবে সেই হচ্ছে বড়। এখন আসো বি এর মধ্যে কত আছে 4। আমি একটু দুঃখিত, আমি ভুল বলে ফেলছি। আমরা এখানে প্রথম সিকে বড় ধরে ফেলছি, তো আমরা দেখব যে সি সবার বড়, এটা আমাদের ফার্স্ট কেস। তারপর আমরা বিকে সবার বড় ধরবো, তারপরে একে সবার বড় ধরবো। আসো তাহলে এখন বি এর মান কত আছে 4। বলো তো বি এর মান কি ম্যাক্স থেকে বড় না? বি এর মান তো অবশ্যই ম্যাক্স থেকে বড়। হ্যাঁ, বি এর মান হচ্ছে 4, ম্যাক্সের মান হচ্ছে 3। তাই যদি বড় হয় তখন শর্ত মানলে আমরা ভিতরে আসবো, এসে যেটা করব বি এর মানকে ম্যাক্সের মধ্যে নিয়ে নিব। তাহলে বি এর মানকে যখন ম্যাক্সের মধ্যে নিয়ে নিব তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ম্যাক্সের মধ্যে আর 3 থাকবে না, ম্যাক্সের মধ্যে বি এর মানটা চলে যাবে। তাহলে বি এর মানটা হচ্ছে 4টা ম্যাক্সের মধ্যে চলে গেল। ক্লিয়ার? এবার তাহলে এই শর্ত এই ইএস বলে এখানে চলে আসলো, আসার পর আবার এখানে শর্ত। এখানে আবার একটু খেয়াল করো যে আমরা ইএস বলে এখানে আসলাম, এখানে আসার পর যেহেতু নো হয় নাই তাহলে ওদিক দিয়ে আসা হলো না। এদিকে আসার পরে বি এর মান আমরা ম্যাক্সে নিয়ে নিলাম, বি এর মান 4 ছিল সেটা আমরা ম্যাক্সের মধ্যে নিয়ে নিছি। ওকে, তারপর আবার শর্তে বলা হচ্ছে ইজ ম্যাক্স লেস সি, অথবা ইজ সি কি ম্যাক্স থেকে বড়। আমরা দেখো এই যে দুইটা মাথা যেদিকে আছে, দুইটা মাথা সি এর দিকে আছে এখানে, তাহলে সি কি ম্যাক্স থেকে বড়? উত্তর কী হবে? চলো আমরা দেখি ম্যাক্সে আছে কত এখন 4, সিতে আছে কত এখন 5। দেখো সিতে আছে 5, তাহলে সি ম্যাক্স থেকে বড়। যেহেতু বড় তাহলে ইয়েস কাজ করলো, কাজ করার পর আমরা সিকে ম্যাক্সের মধ্যে নিয়ে নিলাম। যেহেতু সি ম্যাক্সের মধ্যে চলে আসলো তাহলে সি এর মান হচ্ছে 5, এ 5 এখন ম্যাক্সের ভ্যালু, এ 5 হচ্ছে এখন ম্যাক্সের ভ্যালু। তাহলে ম্যাক্সের মধ্যে 5 আছে। এবার এই শর্ত চক্রে আসলো বা সংযোগ বিন্দুতে আসলো, আসার পর প্রিন্ট করলো ম্যাক্সের মান। তাহলে ম্যাক্সের মান প্রিন্ট করলে কত প্রিন্ট করবে? 5। তাহলে 5 ম্যাক্সের মধ্যে আছে। তাহলে দেখো এতক্ষণ সি এর মানটা ছিল সবচেয়ে বড় 5, এবং সে 5 সংখ্যাটা কিন্তু বড় সংখ্যা বলে ডিক্লেয়ার করলো এবং সেটা প্রিন্ট করে ফেললো। আমরা একটু ডিফারেন্ট কেস খেলবো, যে এতক্ষণ তো আমরা এই ফ্লোচার্টটা বোঝার জন্য আমরা সেকেন্ড কেসে আসি। এখন আমরা সেকেন্ড কেসে আসি, ফার্স্ট কেস শেষ করলাম, তো সেকেন্ড কেসে একটা কাজ করি, আমরা সেকেন্ড কেসে বি এর মান 5 রাখি। তাহলে এখন আসেন আমরা যদি বি এর মান 5 আর সি এর মান 4, এ এর মান 3, অর্থাৎ আমরা এখানে সেকেন্ড কেস যে আমি দেখতেছি যে আমার এই ফ্লোচার্টটা, আমার আঁকা ফ্লোচার্টটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে সেকেন্ড কেসে আমরা বি এর মানটা সবচেয়ে বড় রাখলাম। তাহলে আসেন আমরা প্রোগ্রামটা আবার একটু চালু করি। শুরুতেই বলা হচ্ছে 3টা সংখ্যা নাও, আমরা 3টা সংখ্যা নিলাম। এটা হচ্ছে আমার এ এর মান, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি এর মান। এখন আমাকে বলা হচ্ছে একে ম্যাক্সের মধ্যে নিয়ে নিতে। আচ্ছা, তাহলে এ এর মান হচ্ছে এখানে 3কে আমরা এখন ম্যাক্সে নিয়ে নিব। তার মানে আমার ম্যাক্স নামক একটা ভেরিয়েবল আছে আমার এখানে। সেক্ষেত্রে ধরো আমি ম্যাক্সের মধ্যে 3 নিয়ে নিলাম, এইটুকু কাজ আমার শেষ। এবার আসো ম্যাক্সের মান আছে 3, বি এর মান হচ্ছে আমার 5। সেক্ষেত্রে বলো তো ম্যাক্স থেকে কি বি বড় না? এখানে ম্যাক্স থেকে বি বড়। দেখো এই যে চিহ্নটার দুই মাথা বি এর দিকে আছে, তাহলে বি বড় হবে। এই শর্ত মানা মানে বি বড়। দেখো তো বি এর মান 5, ম্যাক্সের মান 3,
ওকে, শর্ত মানলে আমরা এখন ইএসে যাব। যেহেতু বি এর মানটা ম্যাক্স থেকে বড়, আমরা ইএসে এসে ইএস যখন বললো আমরা শর্তে আসলাম, বললো যে বিকে ম্যাক্সের মধ্যে নিয়ে নাও, অ্যাসাইন করে নাও। তাহলে আমরা বিকে ম্যাক্সের মধ্যে নিয়ে নিলাম। তাহলে বি এর মান কত আছে 5, এই 5কে আমরা ম্যাক্সে নিয়ে নিচ্ছি। তারপর যেহেতু নো হয় নাই, এদিকে আসার কোনো প্রশ্নই আসে না, আমরা নিচে আসতেছি। আসার পর ম্যাক্সের মান কত আছে এখন 5, সি এর মান হচ্ছে 4, ম্যাক্সের মান 5। এখন একটু বলো তো, আমি একটু ক্লিয়ার করে নিই। ম্যাক্সের মান 5 আর সি এর মান হচ্ছে 4। বলো এখানে ম্যাক্স থেকে কি সি বড়? সি এর মান তো ম্যাক্স থেকে বড় না, কারণ এখানে ম্যাক্সের মান হচ্ছে 5 আর সি এর মান হচ্ছে 4। সেক্ষেত্রে শর্তটা মানলো না, নো। তো নো হলে আমরা এখানে চলে আসবো, এদিক দিয়ে ঘুরে প্রিন্ট করে দেবো ম্যাক্সের মান। আবারও দেখো ম্যাক্সের মধ্যে 5 আছে, 5 প্রিন্ট হয়ে গেল। এক্ষেত্রে তিনটা সংখ্যার মধ্যে বি এর মানটা বড় ছিল, সে বি এর মান প্রিন্ট করছে। তাহলে এই দুইটা কেসের ক্ষেত্রে আমার ফ্লো চার্টটা একদম ঠিকঠাক। এবার আসো থার্ড কেস। থার্ড কেসে আমরা এ এর মানটা সবচেয়ে বড় রাখবো। বি এর মান হচ্ছে আমার 3 রাখতেছি, আর সি এর মান 4 রাখতেছি। এখন আসো শুরুতেই তিনটা সংখ্যা আমরা সেট করলাম এখানে থার্ড কেসে, যে এ এর মান ধরলাম 5, বি এর মান ধরলাম 3, সি এর মান ধরলাম 4। যদিও ধরার কথা না, ইনপুট নেওয়ার কথা, আমরা ইনপুট নিলাম এরকম করে। তারপর একে ম্যাক্সের মধ্যে নিয়ে নিলাম। তাহলে খেয়াল করে দেখো যে আমার ম্যাক্সের মধ্যে আছে কত। ম্যাক্সের মধ্যে ধরো প্রথমে কোনো কিছুই নাই, আমরা ম্যাক্সের মধ্যে একে নিয়ে নিলাম, এর মান হচ্ছে 5। এবার আসো ম্যাক্সের মধ্যে আছে 5, বি এর মান হচ্ছে 3। তাহলে ম্যাক্সের মান 5, বি এর মান 3। বি এর মান কি ম্যাক্স থেকে বড় না? কীভাবে বড়? ম্যাক্সের মান তো 5। তাহলে শর্ত মানে নাই, নো হয়ে গেল। আমরা এইভাবে আসবে প্রোগ্রামটা, কন্ট্রোলটা আসার পর আবারও বলতেছে ম্যাক্সের যে মানটা আছে, ম্যাক্সের মান এখন 5 আছে, সেটা কি সি থেকে বড়, সি থেকে ছোট? দেখো তো সি এর মান কত আছে 4, আমার ম্যাক্সে আছে 5, সিতে আছে 4, না এক্ষেত্রে সি ছোট। তাহলে শর্ত ইয়েস হইতো কখন? যদি সি বড় হইতো। যেহেতু সি বড় না, তাহলে নো হবে। আসার পর এখানে চলে আসবে, শর্ত মানে নাই সে, কারণ সি এর মানটা ছোট, ম্যাক্সের মানটা বড়। চলে আসলো এখানে, আসার পর ম্যাক্স প্রিন্ট করে দিল। তাহলে এখন ম্যাক্স প্রিন্ট করলো 5। তাহলে প্রথমে সি এর মান 5 প্রিন্ট করলো, সবচেয়ে বড়টা ফাইন্ড আউট করে সে প্রিন্ট করলো। তারপরে বি এর মান ফাইন্ড আউট করে প্রিন্ট করলো, তারপর এ এর মান ফাইন্ড আউট করে প্রিন্ট করলো। তাহলে আমরা দেখতে পাইলাম যে যে তিনটা সংখ্যা এখানে ইনপুট নেওয়া হলো, তিনটার মধ্যে তিনটাকে আমরা এক একবারে বড় ধরলাম, আর বড় ধরে দেখলাম যে হ্যাঁ, আর এই ফ্লোচার্টটা একদম ঠিকঠাক কাজ করতেছে। তার মানে আমার এই অ্যালগোরিদম থেকে ফ্লোচার্ট তৈরির যে সিস্টেমটা তা ঠিক আছে। তো তোমরা একটু বাসায় করবা, প্রয়োজনে লাইভের পরে ভিডিওটা আবারও দেখবা, দেখার পর আমি কীভাবে থিঙ্ক করছি। যদি তোমার আরও ভালো থিঙ্কিং থাকে ভালো, আর যদি তোমার আমার থিঙ্কিং একদম বেস্ট মনে হয়, তাহলে তুমিও করবা, টেস্ট করবা। এ ধরনের কোশ্চেন যদি বোর্ডে আসে, আমি যদি চুটকির মধ্যে আনসার করতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট। এবার আসো ঘতে একটা প্রশ্ন বলা হচ্ছে, সাধারণত ফ্রি ক্লাসগুলোতে আমরা যারা ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাসগুলোতে এত ডিটেল কীভাবে কেউ বোঝায় না আই থিঙ্ক। তো আমরা একটু সময় দেবো, কারণ আমার অনেক স্টুডেন্ট আছে এখানে যারা এই লাইভটা পরবর্তীতে দেখবে বা এখন দেখতেছে। তো যারা আমার স্টুডেন্ট এবং যারা তাদের ফ্রেন্ড বা বাহিরের, সবার উপকার হোক এই উদ্দেশ্যে লাইভটা নিচ্ছি। কিছুদিন পরে, প্রায় 46 দিন বা 45 দিন পরে আমাদের পরীক্ষা, তো সবার উপকার হোক এটা চাই। আসো এখানে বলা হচ্ছে যে দৃশ্যকল্প একে এইখানে কিছু ডাটা দেয়া আছে। আমরা কিন্তু ঘপ সলভ করতেছি। একটু আগে যে বললেন প্রান্তোষ কর্মকার, আপনি আসেন কিনা লাইভে, আই ডোন্ট নো, আপনি এখান থেকে দেখলে সরাসরি বুঝবেন ব্যাপারটা। বলছে দৃশ্যকল্প একের ডাটাগুলোকে একটি অ্যারেতে নিয়ে, তার মানে বোঝা গেল যে অ্যারে থেকে প্রশ্ন আসে, অ্যারেতে নিয়ে তাদের যোগফল সি প্রোগ্রামের সাহায্যে বের করা সম্ভব কিনা। তাহলে আমরা একটা অ্যারে ডিজাইন করি। এটা হচ্ছে একটা অ্যারে যেখানে 6টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6। তাহলে আমরা একটা অ্যারে তৈরি করব যেখানে 6টা সংখ্যা থাকতে পারবে, 4 5 6। আমরা অ্যারের নাম দিলাম কিছু একটা, ধরেন আমার অ্যারের নাম দিলাম পি। তাহলে এইটা অ্যারের ইন্ডেক্সিং হবে। এটা হচ্ছে পি এর 1তম ঘর, এটা হচ্ছে 2তম ঘর। বেসিক্যালি এটা অ্যারে ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে হয়তো একটু এটা বোঝা কঠিন হবে। বাট অ্যারে সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আমি ভুল লিখছি এখানে, তাহলে এটা একদম সহজ হয়ে যাবে। ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, তারপর 1 2 3 4 5। তাহলে আমরা কি করব? আমরা শুরুতে এই সবগুলো মানকে অ্যারেতে নিয়ে নিব প্রোগ্রামের শুরুতে। তারপর ফর লুপের মাধ্যমে, তাহলে আমরা শুরু করি। আমরা এখানে এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমরা প্রিন্টএফ ব্যবহার করব। প্রিন্টএফ ব্যবহার যেহেতু করব, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রিন্টএফের হেডার ফাইল stdio.h
লিখে নিতে হবে। আমরা স্ক্রিনটাকে হোল্ড করার জন্য আমরা conio.h ইউজ করব, সরি getch ইউজ করব। তাহলে তার হেডার ফাইল conio.h আমি লিখে নিলাম। মেন প্রোগ্রামের শেষে আমি 0 রিটার্ন করব, তাই মেনের সামনে তার রিটার্ন টাইপ হিসাবে আমি int লিখে নিলাম। এবার আসেন আমরা অ্যারেটা তৈরি করব। তাহলে যেহেতু সবগুলো সংখ্যা পূর্ণ সংখ্যা, এই কারণে আমি লিখতেছি int p, এবং p নামক একটি 1 ডাইমেনশনাল অ্যারে তৈরি হবে, যার মধ্যে মূলত 6টা ঘর তৈরি হবে। এবং আমরা এখানে আরেকটু কথা বলে দিতে পারি, যে সেটা হচ্ছে যোগফল রাখার জন্য আমরা সাম নামক একটা ঘর বানাবো, যার মধ্যে শুরু থেকে 0 রাখবো। কেন 0 রাখবো? কারণ আমি কিন্তু শুরুতে 7 পাবো, তাহলে 7কে আমি কার সাথে যোগ করব? যেহেতু বলছে যোগফল বের করতে হবে, তাহলে 7কে আমি যখন অ্যারে থেকে 7কে নিয়ে আসবো, আমি তো কারো না কারোর সাথে সংখ্যাটাকে যোগ করতে হবে, তো যোগটা আমি কার সাথে করব? সেই কারণে আমি যোগফল রাখার জন্য একটা সাম নামক ঘর বানালাম এবং তার মধ্যে 0 রাখলাম। এই ব্যাপারটা ক্লিয়ার বোঝার জন্য কেন সামের মান 0 বা কেন আমি 0 ধরলাম, আসলে এখানে অনেক কথা আছে, তো আমার লাইফটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এতগুলো কথা বলতেছি না। ইনশাল্লাহ কোনো এক অফলাইন ক্লাসে বা কোনো যদি আমরা এরকম ডিটেল কোনো কথাবার্তা বলি কোনো রেকর্ডেড ক্লাসে বা লাইভ ক্লাসে, সেক্ষেত্রে তখন বলবো। তাহলে আসো এখন আমরা এই যে P6 নামক যে অ্যারেটা তৈরি করলাম, যেখানে 6টা ঘর আছে, তার মধ্যে আমরা এই 6টা মান সরাসরি ইনপুট নিয়ে নিই। যেহেতু এখানে মানগুলো দিয়ে দিচ্ছে, বলছে অ্যারেতে নিয়ে, আমরা অ্যারেতে নিয়ে নিচ্ছি সরাসরি। সেক্ষেত্রে 7, 10, 45, 20, 51, 23 আমরা অ্যারেতে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে আমার এই অ্যারে থেকে একটা একটা মানকে আমি বের করে নিয়ে আসব এবং সেগুলোকে আমি যোগ করব। তাহলে যেহেতু যোগটা অনেকগুলো সংখ্যাকে যোগ করতে হবে, সেই জন্য আমি আমি লুপ ইউজ করব। সেই লুপ হিসাবে আমি ফর লুপ ইউজ করব। তো ফর একটা চলক লাগবে i, আমি এখানে i নামক আরেকটা চলক তৈরি করে নিলাম। i, দেখো তো অ্যারের ইন্ডেক্স কত থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে, এই কারণে আমি i = সেট করলাম 0। এবং কত পর্যন্ত চলবে? 5 পর্যন্ত। তাহলে i <= 5। প্রতিবারে ইন্ডেক্সের মান 1 করে বাড়তেছে, প্রতিবারে। তো আমিও i এর মান 1 করে বাড়াই দিব, i = i + 1। এখন আসো ঠিক আগের প্রোগ্রামের মতোই তোমরা যেরকম করে চ্যাপ্টার 5 প্রোগ্রাম করছো, যে সাম = সাম প্লাস i, না শুধু i লিখলে হবে না। এখানে বেসিক্যালি আইটা হলো এই p-তম অ্যারের বা p অ্যারের ইন্ডেক্স নাম্বার, তাহলে বলতে হবে p এর i-তম ইন্ডেক্স। আমি একটা এক্সপ্লেন করে দিব এটা যে কীভাবে হইলো। তারপর লুপ থেকে বের হলে আমি সেই যোগফলটা প্রিন্ট করে দিব। তাহলে কী লিখব? দি সাম ইজ, একটা সংখ্যা প্রিন্ট হবে আর সেই সংখ্যাটা আসবে সাম থেকে। এই getch স্ক্রিনটাকে হোল্ড করার জন্যে, অনেকে বলে যে getch দিতে হয় না, আপনি যদি getch না দেন এক্ষেত্রে conio.h দিতে হবে না, বাট স্ক্রিন হোল্ড করানোর জন্য আপনাকে getch ইউজ করতে হবে। তারপর আসি রিটার্ন 0। আবার অনেকে বলে যে রিটার্ন 0 দিলে getch দেওয়া লাগে না, getch দিলে রিটার্ন 0 দেওয়া লাগে না। না, এখানে দুইটারই ভিন্ন ভিন্ন কাজ। সো কোনোটার সাথে কোনোটার অল্টারনেটিভ নাই যে আমি getch দিব রিটার্ন 0 দিব না, এই ধরনের অন্যায় করা যাবে না। এটা শুধুই মূর্খতামি হবে, এই ধরনের কাজ আপনারা করবেন না। তাহলে আসেন এখানে ঘটনাটা আসলে কি হবে। আমরা যখন এই লাইনটার কাজ যখন আমরা করলাম, এই লাইনটার কাজ করার সাথে সাথে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই 7 ঢুকে গেল এখানে 0তম ইন্ডেক্সে, তারপর 10 ঢুকে গেল 1তম ইন্ডেক্সে, তারপর হচ্ছে 41, 23। ওকে, তারপর এখানে i নামক ইন্ডেক্স আছে, i নামক চলক আছে, ভেরিয়েবল আছে i। তারপর হচ্ছে সাম নামক আরেকটা আছে, সাম = প্রথম সামের মধ্যে 0 আছে, তাহলে সামের ভ্যালু হচ্ছে 0, i এর ভ্যালু হচ্ছে প্রথমেই 0। ওকে, তাহলে এই লাইনটা যখন কাজ শেষ হলো তখন অ্যারেতে আমার সবগুলো মান ঢুকে গেল। এখন আমি একটা একটা মানকে বের করে নিয়ে আসবো, এনে যোগ করবো, বাস এটাই হচ্ছে আমার কাজ। চলেন তাহলে শুরুতেই i = 0, তাহলে i এর মান আমরা 0 ধরে নিলাম, i এর মান 0। তারপরে আসো এখানে i এর মান যে 0 সেটা কি 5 থেকে ছোটো কিনা? হ্যাঁ, i এর মান 0 5 থেকে ছোটো। তাহলে আমরা ভিতরে আসবো, আসে কি বলছে? সাম = সাম প্লাস p এর i-তম ঘর। আমরা যদি লাইনটা একটু দূরে লিখি, সাম = সাম প্লাস p এর i-তম ঘর, তাহলে দেখো তো সামের মধ্যে শুরুতেই কত রাখছিলাম? 0 রাখছিলাম। p এর i-তম ঘর, p এর i-তম ঘর মানে হচ্ছে 7, যোগ করলে 7 হলো, 7 এখন সামের মধ্যে আছে, তাহলে সামের নতুন মান এখানে 7। কাজ শেষে উপরে যাবে, গিয়ে i এর মান 1 বাড়বে, i এর মান 1 বাড়লে i এর মান হবে এখানে 1, তারপর এখানে আসবে i এর মান 1। 1 কি 5 এর সমান বা ছোটো কিনা? হ্যাঁ ছোটো। ভিতরে আসলো, আবারও সামের সাথে p এর i-তম ঘরের মান যোগ হবে। তাহলে এখানে ইকুয়াল চিহ্নের এই চিহ্নের ডান দিকের কাজ আগে হবে, সেক্ষেত্রে সামের মধ্যে আসে হচ্ছে 7। আমরা আবার একটু ক্লিয়ার করে লিখি যে সামের মধ্যে এখানে 0-এর পরে 7 ছিল, 7,
তারপর পি এর আইতম ঘর, তাহলে পি এর আয়ের মান কত এখন 1, তাহলে পি এর 1তম ঘর কোনটা এইটা, তাহলে এখান থেকে 10 আসবে, পি এর আইতম ঘর মানে পি এর 1তম ঘর, তাহলে কত হবে 17, এই 17 আবার কার মধ্যে ঢুকবে, সামের মধ্যে, তাহলে সামের মান হবে 17। এরকম করে আই এর মান যখন 6 হবে তখন শুধুমাত্র শর্তটা মানবে না, আর তখন সে চলে আসবে এখান থেকে নিচে, আসার পর এই লাইনটা ছাপাবে, এখানে একটা সংখ্যা ছাপাবে, সংখ্যাটা সাম থেকে আসবে, তাহলে টোটাল যোগফলটা যেটা হয় সামের মধ্যে সেই যোগফলটা এসে ছাপাইয়ে দেবে। তাহলে প্রশ্ন যে বলছিল যে দৃশ্যকল্প 1-এর ডাটাগুলো একটি অ্যারেতে নিয়ে, এই দেখো আমরা অ্যারেতে নিলাম, যোগ করার জন্য সি প্রোগ্রামের সাহায্যে এটা বের করা হবে, মূলত আমার একটা টাইপিং মিস্টেক, সম্ভব কিনা ব্যাখ্যা করো। দেখো এই যে এইটুকু অংশ আমরা সেই যোগফলটা বের করলাম, বের করা সম্ভব, এবং এর পরের অংশে এসে আমরা সেই যোগফলটা ছাপাই দিলাম। এই হচ্ছে 4-এর একটা প্রশ্ন। তাহলে আমরা একটু আবার ব্যাকে যাই, দেখে আজকে কী কী পড়লাম। আমরা পড়লাম যে প্রথমে পড়লাম যে ফাংশন কি তার একটা ব্যাখ্যা এখানে দেয়া আছে, এখানে একটু বোঝানো আছে। তোমরা যদি কেউ পরে জয়েন করো তাহলে লাইভটা আবার একটু দেখবা, রেকর্ডেড লাইভটা। তারপরে হচ্ছে যে লজিক্যাল অপারেটর বলতে কী বোঝায়, আমরা সেটা লিখলাম এখানে, যে লজিক্যাল অপারেটর বলতে কী বোঝায়। আমরা এখানে 3টা লজিক্যাল অপারেটর যে আছে তার ব্যাখ্যা দিলাম, এবং সেগুলার কীভাবে কাজ করে সেটাও বুঝাই দিলাম। তোমরা যদি কেউ চাও অবশ্যই এগুলো দেওয়া উচিত, এগুলো 1 লাইন 1 লাইন 3 লাইন লিখলেই তো তোমার নাম্বারটা একদম চাকা নাম্বার 2 পাচ্ছ, এটা একটু দিয়ে দিবা। তারপরে হচ্ছে যে আমরা বলছে যে এখানে গতে যে বলছে যে এইটার যে একটা ফ্লো চার্ট আছে, অ্যালগোরিদম আছে, এখান থেকে ফ্লো চার্ট আঁকার জন্য আমরা ফ্লো চার্টটা আঁকছি মাশাআল্লাহ অনেক ভালোভাবে, এবং সেটাকে ভেরিফাই করছি যে আমার এই ফ্লো চার্টটা একদম ঠিকঠাক কাজ করতেছে কি না। এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিও, হ্যাঁ, অনেক ভালো মানের একটা প্রশ্ন এটা। তারপর হচ্ছে যে বলছে যে এখানে একটি 6টা সংখ্যা দেওয়া আছে দৃশ্যকল্প 1-এ, ঘতে বলছে যে এই ডাটাগুলোকে একটা অ্যারেতে নিতে হবে, অ্যারেতে নিয়ে সেগুলো যোগফল বের করতে হবে। আমরা এখানে একটু আগে দেখালাম যে আমরা অ্যারেতে নিছি, যোগফল বের করছি, আর যোগফল পরে ছাপাইও দিলাম, কীভাবে কাজ করে সেটাও আমরা একটু দেখলাম। তো ভালো থেকেও এ ছিল আমাদের ক্লাস, আর আমাদের এই লাইভ ক্লাসটা বা পরবর্তীতে রেকর্ডেডটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে বা পেজে বা নিজেদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে বা নিজেদের ওয়ালে শেয়ার দিয়ে দিও, যাতে সবাই দেখতে পারে। ইনশাল্লাহ আমরা একদিন অনেক বড় কমিউনিটি হয়ে যাব। ভালো থেকো, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লাইভে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকো।